ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা অষ্টম শ্রেণীতে থার্ড সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে মডেল প্রশ্নপত্র 9 এর দ্বিতীয় অংশের প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। প্রথমেই রয়েছে 5-1, সেদিন শুক্লা দ্বাদশী রাত্রি শুভার মনের অবস্থা কেমন ছিল? এরকম হওয়ার কারণ কি? প্রথম প্রশ্ন উত্তর মনের অবস্থা পয়েন্ট করে তোমরা লিখবে। শুক্লা দ্বাদশীর রাতে শুভা শয়নগৃহ থেকে বাইরে এসে তার চিরপরিচিত নদীর তীরে কচি ঘাসের উপর শুয়ে আকুল হয়ে যেন ধরণীকে জড়িয়ে ধরে বলতে চেয়েছিল, প্রকাণ্ড মুখ মাতা প্রকৃতি যেন তাকে যেতে না দেন, দুই বাহু দিয়ে তিনি যেন তাকে ধরে রাখেন। দ্বিতীয় প্রশ্নের উত্তর পয়েন্ট করবে কারণ দিয়ে লিখবে। শুভার ইচ্ছা ছিল না তার গ্রাম, মনুষ্যেতর বন্ধু, সর্বশী, পাঙ্গুলি, বিড়ালছানা, ছাগলছানা প্রভৃতি জীবদের ছেড়ে যাওয়ার। তার যে ভাষা বুঝতে পারে কেবল প্রকৃতি ও অবলা জীবেরা, সে ভাষা বুঝতে পারে না আর কেউ। তাই বাক শক্তি নির্ভর পৃথিবী শব্দহীন। মুখ এই মেয়েটিকে আদৌ গ্রহণ করবে কিনা তা ভেবেই শুভা শিহরিত হয়েছিল। তাই সে মানসিকভাবে সম্পূর্ণ বিষাদগ্রস্ত হয়ে পড়েছিল। 5-2 প্রশ্ন। শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায়, কবির বক্তব্য বুঝিয়ে দাও। কবি জয় গোস্বামীর লেখা মাসি পিসি কবিতায় মাসি পিসিরা হলো গ্রাম থেকে শহরে চাল বিক্রি করতে আসা মহিলারা। রাতের অন্ধকারেই তারা ট্রেন ধরতে ছোটে। তাদের পরিবারের সদস্য সংখ্যা অনেক, কিন্তু উপার্জন করতে হয়তো সে একাই। চির দুঃখ অভাব তাই সংসারে লেগেই থাকে। এর মাঝে বছর শেষ হয়ে যায়, আবার নতুন বছর আসে, সমাজের বুকে উৎসব হয়, আনন্দে মাতে মানুষ। কত পরিবর্তন, কত উন্নয়ন হয় সমাজে, কিন্তু সেই শ্রমজীবী মাসি পিসিদের কঠোর সংগ্রামী জীবনের কোনো পরিবর্তন হয় না। কোনো রঙিন স্বপ্ন বাস্তবে রূপ পায় না তাদের। শহরের বুকে তারা শুধু মাসি পিসি হিসেবেই থেকে যায়, আলাদা কোনো নামে পরিচিতি পায় না। শুধু দিনযাপন আর সংসার পালনের গ্লানি নিয়ে অপরিবর্তিতই থেকে যায় তাদের জীবন প্রবাহ। এই ছিল কবির বক্তব্য। এরপরে 5-2 অথবা। আলাদিনের আশ্চর্য প্রদীপ আসলে কি, এমন বলার কারণ কি? সুভাষ মুখোপাধ্যায়ের লেখা লোকটা জানলই না কবিতায় উল্লিখিত আলাদিনের আশ্চর্য প্রদীপ বলতে লোকটির বিরাট হৃদয়ের কথা বলা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন উত্তর এমন মন্তব্যের কারণ। কবি হৃদয়কে আলাদিনের আশ্চর্য প্রদীপ বলেছেন কারণ হৃদয় পৃথিবীর সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বস্তু। সহৃদয় ব্যক্তি পৃথিবীর যাবতীয় অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে তার হৃদয় তথা মননের শক্তিতে। হৃদয়ই হলো আলাদিনের সেই আশ্চর্য প্রদীপ, যার ঘর্ষণে মানুষের মন থেকে উদিত হয় এমন এক অভিনব পন্থা, এমন এক ঈশ্বর যার অঙ্গুলি হেলনে জীবন হতে পারে মধুময়। তাই কবি বলেছেন, লোকটি সারা জীবন ধরে তার বাঁ দিকের বুক পকেটে স্থিত অর্থের হিসাব নিকাশ করেই জীবন শেষ বা সাঙ্গ করল। তার কখনো জানাই হলো না যে আর একটু নিচে হাত দিলেই সে খুঁজে পেত ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি হৃদয়কে, আর তার চোখের সামনে তুচ্ছ হয়ে যেত অর্থের অঙ্ক কষে চলার এ আজব প্রক্রিয়া। এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 5-3। সুতা মজুরের বুকের মধ্যে টনটন করে ওঠে কারণ কি? কথাসাহিত্যিক সমরেশ বসুর লেখা আদাব গল্পের শেষে দেখা যায়, দাঙ্গা দমনের জন্য পুলিশি তৎপরতা যখন তুঙ্গে, তখন নৌকার মাঝি ঘরে ফেরার জন্য বেকুল হয়েছে। তার বগলের পুঁটলিতে বিবির জন্য ঈদের শাড়ি,
ছেলে মেয়েদের জন্য জামা কাপড়, কিন্তু দাঙ্গার সন্ত্রস্ত পরিবেশ তাদের পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি করেছে। সেই নিদারুণ রাতের পরিস্থিতিতে মাঝি ও সুতামজুরের মনে তখন তৈরি হয়েছে ভালোবাসার স্থান। এই মানবিকতার জন্যই সুতামজুর মাঝিকে বিপদের মধ্যে ঝাঁপ দিতে নিষেধ করে। মাঝি বলে, নৌকা না পাই সাঁতরাইয়া পার হমু বুড়িগঙ্গা। সুতামজুর জানে পরিস্থিতির ভয়াবহতা। সে মাঝির কামিজ চেপে ধরে। মাঝির ঘরে ফেরার তাড়া দেখে সুতামজুরও মনে মনে বেদনা কাতর হয়। মাঝির নিরুপায় অবস্থা দেখে অচিরেই কামিজ ধরা হাতটা আসন্ন বিপদের আশঙ্কায় শিথিল হয়ে আসে সুতামজুরের, আর সেই সঙ্গে সুতামজুরের বুকের মধ্যে টনটন করতে থাকে। 5-এর 4 থেকে প্রশ্ন, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে এমন কথা কবি বলেছেন কেন? কবি প্রণবেন্দু দাশগুপ্ত রচিত ঘুরে দাঁড়াও কবিতায় কবি আলোচ্য উক্তিটি করেছেন কারণ সংকটের থেকে সরে না গিয়ে মুখোমুখি দাঁড়াতে হয়। আপোষকারী মনোভাব বা মিটিয়ে নেওয়ার মনোবাঞ্ছা বা মনোভাব সব কিছুকে ধ্বংস করে দেয়, মুছে যায় মানবিক অস্তিত্ব। তাই পরিস্থিতি বা সংকটের বিরুদ্ধে রুখে দাঁড়ানো বা প্রতিবাদ করা উচিত নিজের অস্তিত্ব রক্ষার জন্য। ডারউইন বলেছিলেন, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, অর্থাৎ অস্তিত্বের জন্য সংগ্রাম করো। তাই যদি আমরা রুখে দাঁড়াতে না পারি বা চলে আসা ধারাবাহিক সমাজচিত্রকে বদলে দিতে না পারি, তাহলে আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে। সব কিছুর মুখোমুখি হওয়াই নিজের উপস্থিতি প্রকাশের প্রকৃত পন্থা। সমাজ পীড়নে বা নিষ্পেষণে নিজেকে অবদমিত করে না রেখে, নিজেকে সংকুচিত করে না রেখে প্রতিবাদে গর্জে উঠতে হবে, না হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে বলে কবি জানিয়েছেন। অথবা প্রশ্ন, স্বাধীনতা আমার প্রয়োজন, তোমার যেমন, তাৎপর্য বিশ্লেষণ করো। স্বাধীনতা এমন একটি জীবনবোধ যা প্রত্যেক মানুষেরই জন্মগত অধিকার, যা না থাকলে মানুষ জীবন মৃত। এই স্বীকারবোধ অর্জনই কবির একমাত্র প্রত্যাশা, কারণ তিনি বাঁচার মতো বাঁচতে চান। তবে একা স্বাধীনতা অর্জন করে বাঁচা কবির প্রত্যাশিত নয়। সকলে স্বাধীনভাবে বাঁচুক এমন বোধে আচ্ছন্ন কবি স্বাধীনতাবোধকে প্রসারিত করে দিতে চেয়েছেন। অন্যান্য স্বাধীনতা প্রত্যাশীদের অন্তরে স্বাধীনতা তার নিশ্চিত প্রয়োজন, যেমন অন্যেরও। 5-এর 5 থেকে প্রশ্ন, না জানুক তাহার সেই টিনের বাক্সটিতে বুঝি কম বই আছে? কি না জানার কথা বলা হয়েছে? টিনের বাক্সে কি কি বই ছিল? হরিহর অপুকে কেমন করে পড়াতেন? প্রথম প্রশ্নের উত্তর, পথের পাঁচালী উপন্যাসে কলকাতার ইংরেজি স্কুলে পড়া সুরেশ অপুকে জিওগ্রাফি ও ডেসিমেল ফ্র্যাকশন এর অঙ্ক সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু অপু এগুলির কিছুই জানত না। দ্বিতীয় প্রশ্নের উত্তর, অপুর টিনের বাক্সটিতে একটি নিত্য কর্মপদ্ধতি, একটি পুরনো প্রাকৃতিক ভূগোল, একখানি শুভঙ্করী, বীরাঙ্গনা কাব্য, জীর্ণ কাশিদাসের মহাভারত ইত্যাদি বই ছিল। তৃতীয় প্রশ্নের উত্তর, কিভাবে পড়াতেন? হরিহর যতক্ষণ বাড়িতে থাকেন অপুকে নিজের কাছে বসিয়ে এটা ওটা পড়ান, নানা গল্প করেন। ছেলেকে অঙ্ক শেখানোর জন্য নিজে একখানা শুভঙ্করীর সাহায্যে নিজের ছেলেবেলার বহু বিস্মৃত বিদ্যা নতুন করে ঝালিয়ে তুলে তারপর ছেলেকে অঙ্ক শেখান। যে জিনিসেই ছেলের জ্ঞান বাড়বে সেই জিনিস ছেলেকে পড়াতে দেন, নয়তো নিজেই পড়ে শোনান। ছেলেকে পড়তে দেন অথবা নিজেই পড়ে শোনান। এইভাবেই হরিহর অপুকে পড়াতেন। অথবা প্রশ্ন, কিন্তু এ সকল কথা তাহার মনে ওঠে না। কোন কথা? অপু ভবিষ্যতের যে স্বপ্ন দেখেছিল তার বর্ণনা দাও। প্রথম প্রশ্নের উত্তর, অপু বিলেতে ও জাপানে গিয়ে বাণিজ্য করে বড় সওদাগর হওয়ার কথা ভাবলেও সেই মূর্খ অখ্যাত সহায় সম্পদহীন দরিদ্র পল্লী বালক কী করে সারা পৃথিবী ঘুরবে, এই অনিশ্চয়তার কথাই তার মনে ওঠে না। দ্বিতীয় প্রশ্নের উত্তর, নদীর বুকে ডিঙিতে ভেসে চলার সময় অপু গলুইতে বসে সামনের
ঝটিকা ক্ষুব্ধ নদী ও আকাশের দিকে তাকিয়ে চারিদিকের প্রাকৃতিক ঘটনা উপভোগ করতে করতে নিজেকে বঙ্গবাসী কাগজের বিলাত যাত্রী কল্পনা করে। অপুর যেন মনে হয় সে সাগর দ্বীপ পিছনে ফেলে কত অজানা দ্বীপ পার হয়ে সিংহলের নারকেল বনশ্রী দেখতে দেখতে নীল পাহাড় দূর চক্রবালে রেখে নতুন দেশের নব নব দৃশ্য দেখতে দেখতে চলেছে। তার মনে হয় বড় হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, সকল সুযোগ সুবিধা পথের মাঝে কুড়িয়ে পাবে সে। চারিদিক থেকে তার সাদর আমন্ত্রণ আসবে, সে জগৎ জানার মানুষ চেনার দিগ্বিজয়ে যাবে। রঙিন ভবিষ্যৎ স্বপ্নে বিভোর হয়ে সে নৌকায় বসে থাকে। এক সময় নৌকা তেঁতুলতলার ঘাটে ভেড়ে অপু ভবিষ্যতের এমন স্বপ্ন দেখেছিল তার নৌকা যাত্রাকালে। 6 থেকে প্রশ্ন, হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ, এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্রে চিঠি লেখো। মাননীয় সম্পাদক মহাশয় সমীপেষু সংবাদ একদিন 6 প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা 700001। বিষয় হাসপাতালের সামনে শব্দ দূষণের অত্যাচারিত জনিত সমস্যা। হাসপাতালের সামনে শব্দ দূষণের অত্যাচারজনিত সমস্যা। সবিনয় নিবেদন, হাসপাতাল মানুষের সুস্থ সুন্দর ও নিরোগ জীবনদানকারী এক মহতী প্রতিষ্ঠান। নবজাতকের জন্ম থেকে মুমূর্ষু রোগীকে পুনর্জন্ম দান সব ক্ষেত্রেই রয়েছে হাসপাতালের কল্যাণকর ভূমিকা। অথচ ইদানিং শব্দদানবের রাহুগ্রাসে জর্জরিত হাসপাতালের শান্ত নিরুদ্বিগ্ন পরিবেশ। আইন ও প্রশাসনের তোয়াক্কা না করে যে কোনো উৎসব অনুষ্ঠান উপলক্ষে হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো হচ্ছে। যাদবপুর এলাকায় থাকা একটি হাসপাতালে ঢোকার মুখেই গেটের সামনে বড় বড় অক্ষরে লেখা, ধীরে শব্দ করুন। অথচ কি অদ্ভুত ব্যাপার, ঠিক যেন সেখানটাতেই গাড়ির হর্ন, মাইকের প্রচার, পুজোর বাজনা থেকে যাবতীয় শব্দ দূষণ কেন্দ্রিক ব্যাপার নিজের পসরা খুলে বসেছে। এর ফলে মারাত্মক শব্দ দূষণে অসুস্থ মানুষ আরও অসুস্থ হয়ে পড়ছে। রোগীদের নিদ্রার ব্যাঘাত ঘটা, মাথা ব্যথা, রক্তচাপ বৃদ্ধি, এছাড়া স্নায়ু ও হৃদযন্ত্রের সমস্যা বৃদ্ধি সহ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্ক মানুষের শ্রবণ ও হৃদযন্ত্রে এই শব্দ দূষণের বিষময় প্রভাব সর্বাধিক। হাসপাতালের এমন দূষিত পরিবেশ দেখে আমি বেদনাহত। এই কারণেই আপনার অতি জনপ্রিয় সংবাদপত্রের মাধ্যমে আমি রাজ্য সরকার, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে ইচ্ছুক। হাসপাতালের সামনে বা আশেপাশে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ। তাই শব্দ দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত আইনকে কঠোরভাবে বাস্তবায়নের পাশাপাশি সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে জনসচেতনতা প্রসারের মাধ্যমে এই সমস্যার আশু সমাধান সম্ভব। শব্দদানবের কবল থেকে হাসপাতালকে রক্ষা করতে আপামর জনসাধারণের সচেতন হওয়া অত্যন্ত জরুরি। আশা করি আমার এই পত্রটি জনস্বার্থে প্রচারিত করে আমাকে বাধিত করবেন। নমস্কারান্তে সজল সমাদ্দার, যাদবপুর, কলকাতা 30/10/2023। এরপরে আমরা রচনায় চলে যাব। 7-এর দাগে যে রচনাটি রয়েছে, 7-এর 2-এর দাগে, সেটি হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার। আমি তোমাদের সুবিধার্থে রচনাটি প্রস্তুত করে দিয়েছি, চলে একটু দেখে নেওয়া যাক। সব কিছুতেই খুঁজব কারণ, অন্ধভাবে মানব না, বিজ্ঞানকে বইয়ের পাতায় বন্দি করে রাখব না। সুজন সেন। ভূমিকা, মানুষের উন্নতির প্রধান কারণ হলো তার অসামান্য বুদ্ধির প্রয়োগে একের পর এক বৈজ্ঞানিক আবিষ্কার, যার সাহায্যে মানুষ একের পর এক অসম্ভব সাধন করেছেন। কিন্তু ভাবতে অবাক লাগে যে একদিকে মানুষ বিজ্ঞানকে হাতিয়ার করে উন্নতির চরম শিখরে পৌঁছে গিয়েও এমন কিছু কুসংস্কারকে বহন করে চলেছে যা সম্পূর্ণ অযৌক্তিক ও অবৈজ্ঞানিক। পরের পয়েন্ট, বিজ্ঞান কি? বিজ্ঞানই বর্তমান জগতের উন্নতির মাপকাঠি। বিজ্ঞান অগ্রগতিতেই সভ্যতার অগ্রগতি। আচার্য প্রফুল্লচন্দ্র রায়। বিজ্ঞান হলো যুক্তি নির্ভর, অভিজ্ঞতামূলক, প্রমাণসিদ্ধ এক জ্ঞান।
এই জ্ঞানের চর্চায় হৃদয়ে জাগে যুক্তিবোধ। এই জ্ঞানের প্রসারের এবং ব্যবহারিক প্রয়োগে জীবন উন্নত হয়, মানব সভ্যতার বিপুল অগ্রগতি ঘটে। বিজ্ঞানের জয়যাত্রা। আধুনিক সভ্যতা বিজ্ঞানের দান, প্রতিদিন প্রতিক্ষণ তারই গুণগান। বিজ্ঞান এক জাদুঘরের মতো মানব জীবনকে আরামপ্রদ করে তুলেছে। দৈনন্দিন জীবনে বিজ্ঞান ছাড়া মানুষ অচল। বাড়ির নানা কাজে, কর্মক্ষেত্রে, চিকিৎসাবিদ্যায়, খেলাধুলায়, বিনোদনে, শিক্ষা ও শিল্পক্ষেত্রে বিজ্ঞানই হলো মানুষের সবচেয়ে বড় বন্ধু। কুসংস্কার কি? দীর্ঘদিন ধরে চলে আসছে এমন রীতিনীতি, যুক্তিহীন বিশ্বাস, অন্ধ ধর্মাচরণ এবং মিথ্যা ধারণাকে একসঙ্গে বলা হয় কুসংস্কার। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন কুসংস্কারের উৎস উল্লেখ করতে গিয়ে বলেছিলেন, ইট ইজ দিস আনডেফিনেট সোর্স অফ ফিয়ার অ্যান্ড হোপ হুইচ ইজ দি জেনেসিস অফ ইরনেশনাল সুপারস্টিশন। মেনে যত বাধা টিকটিকি হাঁচি, বাঁচিতে বাঁচিতে প্রায় মরিয়াছে। নজরুল ইসলাম। সামাজিকতা ও কুসংস্কার। সমাজ জীবনে একদিকে চলেছে বিজ্ঞানের জয়যাত্রা, অন্যদিকে দাপিয়ে বেড়াচ্ছে কুসংস্কার। পশু বলি, ডাইনি হত্যা, টিকটিকির ডাক অশুভ মনে করা, পুণ্যের নামে গঙ্গা স্নান, উপবাস, ব্রত পালন, জল পড়া, নুন পড়া, তেল পড়া, চাল পড়া, গঙ্গা জল ছিটিয়ে পবিত্র হওয়া, বারবেলায় পুণ্য কাজ না করা, হস্তরেখা বিচার করা, ঝাড়ফুঁক, এক শালিক দেখা, গণেশ মূর্তির দুধ পান, গঙ্গাসাগরে সন্তান বিসর্জন, রাত্রিবেলা হলুদ বাড়ির বাইরে বের না করা, সর্পদংশনে ওঝার কাছে যাওয়া, মাদুলি গ্রহরত্ন ধারণ করা, ভক্তির সঙ্গে গুরু চরণামৃত পান করা ইত্যাদির মতো আরও বহু কুসংস্কার ভীরু দুর্বল অন্ধবিশ্বাসী মানুষেরা অক্ষরে অক্ষরে পালন করে। এই সব কুসংস্কার আমাদের সামাজিক জীবনকে বিভ্রান্ত করে আর পশ্চাৎপদ করে তোলে। কিভাবে কুসংস্কার গড়ে ওঠে? অশিক্ষা, দীর্ঘকালের প্রচলিত ধারণার প্রতি বিশ্বাস, সামাজিক সংস্কারের বাঁধন এবং নিজের অশুভ হওয়া কিংবা ক্ষতি হওয়ার ভয় প্রভৃতি কারণে মানুষের মনে কুসংস্কার বাসা বাঁধে বা গড়ে ওঠে। যথেষ্ট শিক্ষা সত্ত্বেও এইসব অন্ধবিশ্বাস, সামাজিক সংস্কার, নিজের এবং নিজের প্রিয়জনদের ক্ষতির আশঙ্কায় মানুষ কুসংস্কারের দাস হয়ে যায়। কুসংস্কার থেকে মুক্তির উপায়। বিজ্ঞান চাই সবার মাঝে প্রাণের কথা বলতে, অন্ধ আবেগ সরিয়ে দিয়ে আলোর পথে চলতে, অন্ধবিশ্বাসের অচলায়তন ভেঙে ফেলতে এবং নানা উপায়ে মানুষের মন থেকে কুসংস্কার দূর করতে পারে যুক্তি নির্ভর বিজ্ঞানী। কুসংস্কার দূর করতে শিক্ষিত ব্যক্তি ও সরকারকে এগিয়ে আসতে হবে। মানুষকে বিজ্ঞান চেতনায় উদ্দীপ্ত করতে হবে। কুসংস্কারের ভয়াবহ দিক নিয়ে পথসভা, পথনাটিকা করতে হবে। মানুষকে শিক্ষিত করতে হবে রেডিও, টেলিভিশনের মাধ্যমে। বিজ্ঞান বনাম কুসংস্কার নিয়ে আলোচনা হলে সমাজের সর্বস্তরে মানুষের মন থেকে কুসংস্কার দূরীভূত হবে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে পথসভা, পদযাত্রা এবং কুসংস্কারের ক্ষতিকারক দিকগুলি নিয়ে বাড়ি বাড়ি প্রচার চালালে সমাজ অনেকটাই কুসংস্কার মুক্ত হবে। উপসংহার। ধর্ম কারার প্রাচীরে বজ্র হানো, এ অভাগা দেশে জ্ঞানের আলোক আনো। রবীন্দ্রনাথ ঠাকুর। বিজ্ঞানের প্রচেষ্টায় কুসংস্কার দূরীকরণে অগ্রবর্তী হওয়ার পূর্বে অবশ্য দারিদ্র্য দূরীকরণ, জীবনযাপনের উন্নতি এবং মানব জীবনে আধুনিকতার স্পর্শ আনা প্রয়োজন। তবেই বিজ্ঞানের প্রসার সূচিত হতে পারবে। কুসংস্কারের অবসানের ভিতর দিয়ে তবেই রচিত হবে মানব কল্যাণের জয়যাত্রা। এ সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছেন, বিজ্ঞান মানুষের একালের প্রকৃত বন্ধু। তার প্রসন্ন দক্ষিণ দৃষ্টি মানব কল্যাণের জয়যাত্রাকে সূচিত করবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।